This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রোজই তো একরকমভাবে শুরু করি, আজকে একটু আপনাদের অন্যরকমভাবে কিছু গল্প করি আর কি আপনাদের সঙ্গে। খবর তো রয়েছে, খবর হবে, কিন্তু আজ আপনাদের একটু বাঘের গল্প শোনাবো। আসলে গোটা বাংলা জুড়েই এখন নাকি বাঘেদের বিচরণ, জানেন তো। কোথাও ডাকছে, আবার কোথাও নাকি বাঘ বাংলার বুকে থাবা বসাচ্ছে। রাত যাচ্ছে মইপিঠে পা রেখেছে সুন্দরবনের বাঘ। পায়ের ছাপ দেখে মইপিঠ ভয়ে কাঁপছে। এলাকার মানুষ খুব আতঙ্কের মধ্যেই আছে, কারণ বারবার এর আগে গত কয়েকদিন আগে এখানেই বাঘ পেরিয়েছিল। বাঘ এসে এলাকায় বেশ কয়েকদিন ছিল। বাঘ ডাকছে হাওড়ায়। চকিতে চমক ভাঙে। বাঘ কোথায়? এ তো শুধু বাঘের ডাক। দেখলো ব্যাপক সোর আসছে, সোর এসে এত আমাদের ক্ষতি করছে যে বলবার না। একটুখানি দেখেছিলাম যে ইউটিউবিতে বাঘ আর সিংহর আওয়াজ করলে নাকি এরা পালিয়ে যাবে। ওই জন্য তার দেখা দেখি আমরা বাঘ, সিংহ এবং মানুষের হয়ে করে একটা আওয়াজ করতাম। হাওড়ার নারনা পঞ্চানন্দতলার মাঠ ভর্তি শীতের ফসল। সেই ফসলের লোভে সন্ধে হলেই হানা দিচ্ছে বুনো শুয়োর তাড়াতে কাকতাড়ুয়া ফেল। মুশকিল আসান ব্যাঘ্র গর্জন। চাষ করতে পারছি না, ধান ফান কিছু করতে পারছি না, সরের জ্বালায় কি করব আমরা। তাই সন্ধে নামলে হাওড়ার গ্রামে ডাকছে নকল বাঘ, মাইকে ছড়াচ্ছে হালুমের শব্দ। মইপিঠ তখন ভয়ে কাঁপছে। মইপিঠে ঢুকেছে আসল বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখলেন তো, বাঘ কখনো বাঁচায়, আবার কখনো বাঘ ভাবায়। বাঘের চলাফেরা আর সেই চলতে ফিরতি বাঘকে ধরার চেষ্টা, এই দুটো মিলে কি হয় জানেন? এই নিয়েই তো বাঘবন্দি খেলা। বাংলা মানেই রাজনীতি, আর রাজনীতি মানেই তো খেলা। নেতারাও তো আজকাল ওই রাজনৈতিক বার্তা দেওয়ার বদলে নর্মালি রাজনীতির কথা বলতে গিয়ে বলেন খেলা হবে। তাই বাংলায় যে বাঘবন্দি খেলার উপযুক্ত জায়গা, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সেজন্যই তো বাংলায় ওই ইতিউতি বাঘ ডাকছে, আর সেই বাঘেদের ধরতে বাংলা জুড়ে ছুটে বেড়াচ্ছে ইডি। বাঘ তো আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরা খুব কম ধরেনি। এর আগে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে ধরেছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। সন্দেশখালিতে গিয়ে বাঘ ধরতে গিয়েই সেখানে কিন্তু মার খেয়ে ফিরতে হয়েছে। তাই মনে হচ্ছে ইডি এবার একটু কনফিউশনে পড়ে গেছে, জানেন তো। এক যাত্রায় পৃথক ফল হলে যা হয় আর কি। মইপিঠের মানুষের মতো তাই সতর্ক হয়ে রাত জাগবে, নাকি ওই হাওড়ার পঞ্চানন্দপুরের বাসিন্দাদের মতো মাইকে বাঘ ডাকিয়ে নাক ডেকে ঘুমোবে, সেটাই বুঝে উঠতে পারছে না। দেখুন, বীরভূমের বাঘকে আরামসে ধরে নিয়ে চলে এসেছিল সিবিআই। প্রথমে সিবিআই থেকে বাংলার খাঁচায় রেখেছিল, তারপর ইডি তুলে নিয়ে চলে গেছিলো দিল্লির খাঁচায়। করে ব্যাপারটা স্মুথ, কোথাও কোনো সমস্যা হয়নি। তিহারের খাঁচায় এখন বীরভূমের বাঘ বন্দী হয়ে রয়েছে। বীরভূমের বাঘকে ধরা, তাকে দিল্লি নিয়ে যাওয়া, পুরোটা বললাম তো, কোথাও কোনো জায়গায় কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি, সে ইডি হোক বা সিবিআই হোক। কিন্তু সন্দেশখালিতে কী হলো? সেই বাঘ ধরতে গিয়ে মারধর খেতে হলো। খাঁচা পাতার সময়টুকু শুদ্ধ পায়নি, ইডি এসছে, জাস্ট এই খবরটুকুই পেয়েছিল সঙ্গে। মানে 4-5 থেকে সন্দেশখালির সরবেরিয়ার বাঘ নাকি তার যাবতীয় অনুচরদের ডেকে নিয়ে এসেছিল। বনের রাজাকে ধরবে, এই কেউ মেনে নেবে নাকি? ঠিক সময় খবর পেয়ে তার সব সাঙ্গপাঙ্গরা চলে এসে তারপর যা হয়েছিল দেখেছিলেন তো। কীভাবে পালিয়েছিলেন ইডির আধিকারিকরা, কীভাবে পালিয়েছিলেন ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, রক্তাক্ত হয়েছিলেন, দেখিয়েছি আমরা আপনাদের মনে আছে আমি জানি। ইডি হাইকোর্টে কথা আবার বলেছে কীভাবে তারা মারধর খেয়েছিলেন, কীভাবে নিগৃহীত হয়েছিলেন। আমি শিওর, জানেন তো, ওই বাঘ ধরতে গিয়ে ইডির অফিসাররা
সন্দেশখালিতে, ওই সোনার কেল্লা সিনেমার নকল ডক্টর হাজরার মতোই বলেছেন মিস্টেক মিস্টেক, কিন্তু ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। ইডি যে শিক্ষা নিয়েছে সেটাই কি আজ শ্রীভূমি টের পেল? এমনিতে শ্রীভূমির পুজো দেখতে প্রচুর ভিড় হয়, আপনারা রেগুলার গিয়ে দাঁড়িয়ে থাকেন লাইনে, আমি জানি। আজ শ্রীভূমিতে ইডিকে দেখতেও কিন্তু অনেক লোক জড়ো হয়ে গেছিলেন, তবে দাদার অনুগামীদের সিআরপিএফ সেখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। দাপুটে চেহারার এই সিআরপিএফের কমান্ডারকে দেখলেন, একদম দাবাং চেহারা আর কি। সবাই দেখে টেকে নিশ্চয়ই ভাববেন যে পুরো সিনেমার থেকে জাস্ট নেমে আসছেন, সিনেমাতে থাকলেও এরকমই দাপট টাপট দেখাতেন। কিন্তু এই যে মেজাজটা, এই যে একটা দাবাং দাবাং ব্যাপার, এটা তো কোথাও আমরা ওই সন্দেশখালি বা সরবেরিয়াতে দেখিনি। এখানে তো দেখলাম একদম হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, একদম রণংদেহী মেজাজ। গোটা লেক টাউন জুড়ে কিন্তু আজ রুট মার্চ করেছে সিআরপিএফ। এই রুট মার্চ জিনিসটাই তো আমরা দেখতে পাই না। আচ্ছা, এটাই কি বাঘ ধরার পোশাক, মানে অ্যাকচুয়াল পোশাক? যেখানে বাঘ বেরোয় সেখানে আমরা নর্মালি দেখেছি বনকর্মীরা যখন যান তখন ওই ঘুমপাড়ানি, গুলি, খাঁচা, বন্দুক, এ সমস্ত সব কিছু নিয়ে একদম তৈরি হয়ে যান। লেক টাউনে তো দেখলাম সিআরপিএফ টহল দিচ্ছে, তাদের কাঁধে ওই কাঁদানে গ্যাসের শেল ভর্তি ব্যাগ, হাতে অস্ত্রশস্ত্র, গায়ে বর্ম, একেবারে তৈরি। অতীতের যে দুটো অভিজ্ঞতা হলো সে থেকেই কি শিক্ষা নিয়েছে নাকি একটু ধাঁধায় পড়ে শিক্ষা নিয়েছে সেটা বোঝার একটা ব্যাপার আছে। অনুব্রত মণ্ডলও বাঘ, শেখ শাহজাহানও তো বাঘ। এবার দুই বাঘকে ধরতে গিয়ে দুরকম অভিজ্ঞতা, তাই কোন বাঘ আসল আর কোন বাঘ নকল তা নিয়ে মাথা না ঘামিয়ে মনে হচ্ছে সব বাঘের জন্য একই রকমভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে, যেরকমই হোক কাজে লেগে যাবে। অধিকন্ত ন দোষায়, এটা তো আমরা জানি, সেরকমই পুরো ব্যবস্থা নেওয়া থাক। নকল হলে হবে কি আর আসবে যাবে। পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে আজ দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি, অফিস, তার ক্লাব, ওই শ্রীভূমি স্পোর্টিং, সব জায়গাতে আজকে ওই তদন্তকারীরা কিন্তু হানা দিয়েছিলেন। আর তদন্তকারীদের ঘিরে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি আর চলাফেরা দেখে বুঝে ওঠা কিন্তু কঠিন ওটা শ্রীভূমি নাকি শ্রীনগর। কাশ্মীরের মতো অঞ্চলে সেনাবাহিনী যখন এরিয়া ডমিনেশন করে তখন তাদের দুটো উদ্দেশ্য থাকে জানেন তো। একটা অবশ্যই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কেউ চট করে তাদের উপর আক্রমণ না করতে পারেন। আর দুই, প্রস্তুতির যে বহরটা না, মানে বিরাট তাম জাম, অস্ত্র শস্ত্র এ সমস্ত দেখিয়ে এমনভাবে এমন মেজাজে তারা চারপাশে ঘুরে বেড়ান যাতে প্রতিপক্ষের মনোবলটাই ভেঙে গুড়িয়ে যায়, সাহসী না করে কিছু করতে। সেটাই কি আজ করলো কেন্দ্রীয় বাহিনী। শ্রীভূমিতে দমকল মন্ত্রীর পাড়া আর বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের পাড়া, এই দুটো জায়গায় তো আজ ওখানে হানা দিয়েছিলেন এই ইডির আধিকারিকরা। দুটো জায়গাতেই সিআরপিএফের হাঁটা চলা, শরীরী ভাষা, এর মধ্যে কিন্তু ওই এরিয়া ডমিনেশনের বার্তা ছিল। ডমিনেশন মানে ডমিনেশন, একদম পুরো দাপটে ডমিনেশন। তাপস রায়ের বাড়ির ছাদ থেকেও আবার চারপাশে নজরদারি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ওই দেখছিলাম, আর দেখতে দেখতে মনে হচ্ছিল এই ছাদে উঠে চারপাশটায় ঠিক কী দেখতে চাইছিলেন তারা বলুন তো। মানে এমনিতে কেউ কোথাও দূর থেকে আক্রমণ করছেন কিনা বা ভিড় জমছে কিনা সেটা, নাকি আরও কেউ নজরদারির মধ্যে ছিলেন, যেটা ওই কাছে পিঠেই আর কি, ওখান থেকে উঁচুর থেকে দেখার সুবিধে। ইডি আর কেন্দ্রীয় বাহিনীর এই নজরদারিতে কাছে পিঠে থাকা আরও কারোর বুকটুক কাঁপলো নাকি? রোজ ইডি মাথা ফাটবে এটা তো সম্ভব নয়, তখন যদি টিয়ার গ্যাস দিয়ে লোককে সরানো যায় সেই চেষ্টা। ও ভালো করেছে, তা হওয়া উচিত ছিল। ইডি এর আগেও ধাক্কাধাক্কি খেয়েছে, খায়নি তা না। ইডি আগেও ধাক্কাধাক্কি খেয়েছে, কিন্তু ইডিয়েট তো পরে গিয়ে শিক্ষা নেয় আর কি। অবশ্য 53 হয়ে গেল। সন্দেশখালী ঘটনা এই সন্দেশ দিচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী বুটের তলায় পশ্চিমবঙ্গকে নিয়ে আসছে। কে সুযোগ করে দিচ্ছে? এই চোরজচ্চররা। ওরে বাবা দেখোছে কত সেনা চলেছে সমরে, ওরে হাল্লার রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। ফলে এই যে এজেন্সিকে পাঠানো, আতঙ্ক তৈরি করা, এলাকায় একটা ডমিনেশনের জন্য পাঠানো, এই ক্ষমতাগুলো কেন কাঁথিতে
শুভেন্দুদের বাড়ির ওখানে হচ্ছে না। লোকজন ভাবছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের লক্ষ্য এই দুর্নীতি ওই দুর্নীতি, চারপাশে যে অসংখ্য দুর্নীতির একটার থেকে আরেকটা ট্রাফিজের মতো যাওয়া যায় সেগুলোই, জানেন তো। আমার কিন্তু একটা অন্য কথা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওদের যাবতীয় ফোকাস সেটা একটা শব্দ, মনোবল। সন্দেশকারীর বাঘের অনুগামীদের কাছে ধাক্কা খাওয়ার পর নিজেদের মনোবল চাঙ্গা করা, নাকি একের পর এক দুর্নীতির হদিশ পাওয়ার পরেও মানে যারা মাথা দেখার আশাটা প্রায় ছেড়ে দিয়েছেন সেই বাংলার মানুষের মনোবল ফেরানো, কোনটা আসল বলুন তো? নাকি মনোবল চাঙ্গা করা নয়, আসল লক্ষ্য কারো মনোবল ভাঙা? রাজনৈতিক নেতারা যেরকম এই দৌড়ঝাঁপের মধ্যে মনোবল ভাঙা করার অন্যরকম ইঙ্গিত পাচ্ছেন, তাতে কিন্তু মনে হচ্ছে গোটা বিষয়টায় ওই বললাম মনোবলটাই হচ্ছে কিওয়ার্ড। চোরেদের বাড়িতে ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে। চুরি যখন তারা করে তখন তাদের কিছু মনে হয় না, আর গেলেই ইডি হানা দিলেই বলবে রাজনৈতিক হিংসা। মানে ওটা এখন ওদের একটা বুলিতে পরিণত হয়েছে। আমি অবাক হয়ে গেলাম যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই। এটা একেবারে সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, গণতন্ত্রকে পিষে মেরে দেওয়ার চেষ্টা চলছে। ইলেকশন আসলে এদের তৎপরতা বেড়ে যায় এবং আবার 5 বছর চুপ থেকে আবার তৎপরতা বাড়ে প্রত্যেকটা নির্বাচনের সময়। যত লোকসভা এগিয়ে আসবে আমার বাড়িতে হয়েছে, এটা হবে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত, ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমায় কি করবো? ৭০টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত, ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। এই নিয়ে পঞ্চম মন্ত্রীর বাড়িতে গেল ইডি। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক 4 জন, তারপর 5 নম্বর আজ সুজিত বসু। এই 5 জনের বাড়িতে মোট ইডির পা পড়ার পর মানে এর আগে যে 4 মন্ত্রীর বাড়িতে গেছে যদি আমরা দেখি তার মধ্যে ফলাফল হচ্ছে 2-2, জানেন তো। 2 জনকে গ্রেফতার করেছে ইডি, 2 জনকে করেনি। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত 2 জনেই জেলে। এবার পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক নাকি রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, সুজিত বসুর ক্ষেত্রে কোন পথে ইডি হাঁটবে সেটা অপেক্ষা করে দেখতে হবে। কারণ বাঘবন্দি খেলায় এই টাইমিংটা জানেন তো, এটা ফ্যাক্টর। টাইমিং ঠিক সময় না হলে, সময় না হলে আর কি কোনো কিছুই হয় না। ঠিক সময় ঠিক কাজটা করতে হয়। যেরকম সিআরপিএফকে সঙ্গে নিয়ে ইডি মার খেয়ে চলে আসার পর কিচ্ছু করেনি পুলিশ, দিন 7 বসেছিল। তারপর তারা দিন 7 পর আজকে কিন্তু তারা নড়ে চড়ে বসেছে। সন্দেশখালীর বাঘের 2 সঙ্গীকে ওই ন্যাজাট থানার পুলিশ বন্দি করেছে, 2 জনকে। কিন্তু আসল বাঘ সে তো এখনও অধরা, 7 দিন সময় নিয়েও তাকে ধরা যায়নি। তাই ভাবছি আসল বাঘ না নকল বাঘ, কোন বাঘবন্দি খেলার রোমাঞ্চটা বেশি বলুন তো? এটা বুঝতে গেলে মনে হচ্ছে আজও বেশ কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। কি অদ্ভুত না আজকের দিনটা। ওই আমরা বলি এক একটা দিন মসৃণ, ভোর থেকে শুরু করে রাতের শয্যায়, এক একটা দিন উঁচু নিচু, কেউ নিলে পিছুই তো বটে। যে সকালে প্রভাত ফেরি সেই সকালে ইডির গাড়ি। আজ 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। এবার স্বামীজি কি বলেছিলেন সেটা মনে আছে তো? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, নিজের প্রাপ্য সেটাকে আদায় করে নাও, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ইডিও মনে হচ্ছে বিবেকানন্দ জয়ন্তীর দিন তার কথা একদম অক্ষরে অক্ষরে মেনে চলছে, জানেন তো। আজ সকালে তারা লক্ষ্যে পৌঁছে বাধা পেয়েছিল কিন্তু থামেনি। ভোর 6টায় দমকল মন্ত্রীর বাড়ির সামনে যখন তদন্তকারীরা পৌঁছে যান তখন কিন্তু প্রথমে মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাদের ভেতরে ঢুকতে দিতে চাননি, বাধা দিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন এই বাধাটার মধ্যে একটা ইম্প্যাক্ট হবে, হয়তো সন্দেশখালীর স্মৃতিটা ওই ইডির অফিসারদের মনের মধ্যে ফিরে এলেও আসতে পারে। তাহলে ইডি হয়তো শ্রীভূমিতেও
বাঘের ভয় পাবে, কিন্তু ওই যে বললাম আজ বাঘের মোকাবিলা করার যাবতীয় প্রস্তুতি নিয়েই তো এই তদন্তকারীরা বেরিয়েছিলেন। তারা ঠিক করেই রেখে দিয়েছিলেন যেরকমই হোক তারা প্রস্তুত। তাই সুজিত বসুর নিরাপত্তারক্ষীদের সোজা ধমক ধামক দিয়ে কিছুক্ষণ পর তারা বাড়ির ভেতর ঢুকে পড়েন। তারপর কখনো বাড়ি, কখনো অফিস, কখনো শ্রীভূমি স্পোর্টিং, ইডির তল্লাশি কিন্তু দিনভর চলেছে। মাঝখান থেকে এরকম একটা দিনে দমকল মন্ত্রী স্বামীজির মূর্তিতে মালা দিতে পারলেন, আর তাও আবার কি ভিআইপি রোডের ধারে, যেখানে আগে নাকি ওই নয়াঞ্জলি ছিল, সেখানে তো এখন স্বামী বিবেকানন্দর বিশাল মূর্তি বসেছে, মন্ত্রীই বসিয়েছেন। প্রত্যেক বছর 12 জানুয়ারি এই মূর্তিতেই তো মালা দেন সুজিত বসু। আর আজ এরকমভাবে বাড়িতে এমন আচমকা অতিথি চলে এলো যে মন্ত্রী আর মনীষীর মূর্তিতে মালাই দিতে পারলেন না। অনুষ্ঠান মঞ্চে তার চেয়ারটা ফাঁকাই পড়ে রইল। শ্রীভূমিতে যেখানে ওই স্বামী বিবেকানন্দের মূর্তিটা আছে না, তার কিছুটা দূরে রয়েছে নেতাজির স্ট্যাচুও। 23শে জানুয়ারি আবার সুভাষচন্দ্রের জন্মদিন আসছে। আচ্ছা, সেই দিনের হোমওয়ার্কও কি আজ সেরে ফেললো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? এই চারপাশে এই যে তদন্ত হচ্ছে এবং এই যে ইডি, সিবিআই এরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন টাচ্ছেন, এবারে খেয়াল করে দেখুন গোটা বিষয়গুলোর মধ্যে অনেকগুলো কিন্তু সিনেমাটিক মেটেরিয়াল আছে। একদম ফিল্মের মতো ব্যাপারগুলো হচ্ছে, অনেক কিছু আক্রান্ত হওয়াই বলুন, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ভেঙে টেঙে ভেতরে ঢোকাও বলুন, বা ওই টাকার পাহাড় দেখাই বলুন। আজকে আরও একটা সিন দেখতে পেলাম, ওই বলছিলাম যে বেশ খানিকক্ষণ ভেতরে ওই ইডির আধিকারিকরা থেকে একদল বেরিয়ে গেলেন, আরেক দল রয়ে গেলেন। আর তারপর মানে প্রাথমিকভাবে লোকজন হয়তো ভেবেছিল যে সব বেরিয়ে টেরিয়ে গেছেন, কারণ তাদের কাছে হয়তো এই খবরও পৌঁছেছিল একযোগে আরেকটা যে জায়গাটায় এই তদন্ত চলছিল, যেখানে ইডির আধিকারিকরা ঢুকেছিলেন, অর্থাৎ ওই তাপস রায়ের বাড়ি, সেখান থেকে ততক্ষণে বেরিয়ে গেছেন। সেখানে যখন চলে গেছেন, এখানেও একদলকে বেরিয়ে যেতে তারা ভেবেছিলেন এখানেও হয়তো তদন্ত শেষ। এইসব ভেবেই কিনা জানি না, বেশ একদল লোক তারা কিন্তু ওই দাদার অনুগামী আর কি, তারাই ওখানে ফের সুজিত বসুর বাড়ির সামনে ভিড় করতে শুরু করেছিলেন। আর তারপরে যেটা দেখলাম সেটা দেখে মনে হচ্ছিল মানে একটা শাহরুখ খান যেরকম জন্মদিনের পার্টিতে বারান্দায় এসে দেখা দেন না, মানে এটা আমি শুনেছি বলিউডের বিভিন্ন যে নায়করা তারা মাঝে মধ্যে ভক্তদের দেখা দেওয়ার জন্য ওই বারান্দা এসে দাঁড়ান আর কি। আর এটা সেরকমই মনে হলো। সুজিত বোস তার ছেলেকে নিয়ে বারান্দায় এসে তাদের সঙ্গে দেখা করলেন আর কি, আশ্বস্ত করলেন হয়তো যে ঠিক আছে কোনো ব্যাপার নেই আর কি। আর মুশকিল হচ্ছে শিক্ষার ওই নিয়োগ দুর্নীতির তদন্ত করতেই তো পুরসভার নিয়োগেই কেলেঙ্কারির খোঁজটা পেয়েছিল ইডি। ফাঁদে পড়েছিলেন অয়নশীল, সেই অয়নশীলকে জেরাটেরা করে তার কাছে পাওয়া বিভিন্ন নথিপত্র ঘেঁটে নাকি এসবি নামে একজনের খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। আর তারপর নানা ঘাটে ধাক্কা খেয়ে, মানে নানা ঘাটের জল খাওয়া যাকে বলে আর কি, ইডি খোঁজ পেয়েছিল নিতাই দত্তর। এবার দক্ষিণ দমদমের তৃণমূল নেতা নিতাই দত্ত, তিনি আবার সুজিত বসুর আত্মসহায়ক ছিলেন। এমন একটা সময়ে দমকল মন্ত্রীকে তিনি অ্যাসিস্ট করেছেন ওই নিতাই দত্ত, যখন দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ নিয়ে ব্যাপক গণ্ডগোল হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ইডির সন্দেহ যে ওই 2014 থেকে 2016 এই 2 বছরে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে, ভালো মাত্রায় হয়েছে। আর সেই সময়ও দমকল বা দপ্তরের দায়িত্ব সামলানোর পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধানের পদও কিন্তু বেশ কিছুদিন সুজিত বসু সামলেছিলেন। তার নামের অধ্যাক্ষর কিনা জানি না, কিন্তু ওই এসবি আর উপপুরপ্রধান এই দুয়ে কি 4 করতে চাইছে ইডি। আজ তার বাড়ি বা অফিস টফিসে ইডির অফিসাররা যখন তদন্ত সেরে বেরোচ্ছেন, মানে একদল যখন বেরিয়ে গেলেন, ওই বললাম প্রথম দলটা, তখন কিন্তু আলো জ্বলছে শ্রীভূমিতে। মানে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা করে দিচ্ছে ইডি। সন্ধ্যা নামলেই তো আবার ভয়ের অন্ধকারও নামে, তাই না? আশঙ্কার চোরা স্রোত কি কেউ টের পাচ্ছেন? আজ হাইকোর্টে ইডি অভিযোগ জানিয়েছে যে সন্দেশখালিতে তদন্তকারীদের কাছ থেকে সেন্সিটিভ আর কনফিডেন্সিয়াল নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। ল্যাপটপের মধ্যে নাকি ছিল যাবতীয় তথ্য প্রমাণ। ঠান্ডা মাথায় সেই ল্যাপটপ, মোবাইল এগুলো সব ছিনতাই করা হয়েছে। পুলিশ নাকি হারানো জিনিসপত্র উদ্ধারের বিন্দুমাত্র চেষ্টা করছে না।
আচ্ছা, এটি কি বোকা? অমন গুরুত্বপূর্ণ নথিপত্র, ল্যাপটপের ডাটাবেস, এগুলোর কোনো কপি টপি রাখেনি নাকি? যা হারিয়েছে তার একটাই মাত্র কপি ছিল ইডির কাছে। মানে যেভাবে এভাবে তারা কমপ্লেন করলো আদালতে, তাহলে তো সেরকমই মনে হচ্ছে। তাহলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথি, ল্যাপটপ, এগুলো যদি কপি না থাকে তাহলে সঙ্গে নিয়ে কেউ ঘোরে বলুন তো? এরকম একটা দুর্নীতির তদন্ত চলছে, সব তদন্তেই কি এই একই ফর্মুলা ফলো করছেন নাকি তদন্তকারীরা? মানে এইসব জিনিসপত্র নিয়ে যা যা আছে তথ্য প্রমাণ সব সঙ্গে নিয়েই তারা হাঁটছেন। তাহলে তো খুব চিন্তার কথা মশাই। বড় বড় সব নেতা মন্ত্রী জেল খাটছেন, আরও অনেককে ডাকাডাকি চলছে। কোনো একটা তদন্তের ফাইল যদি বেহাত হয়ে যায় কি হবে বলুন তো? আর একটা কথা, সেই কবে থেকে শুনছি পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে নাকি সুজিত বসুকে ডাকা হবে, তার বাড়িতে নাকি তদন্তকারীরা হানা দেবেন। মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একাধিক জনকে তো তারা ডেকেওছেন, জিজ্ঞাসাবাদ করেছেন। আচ্ছা ভাবুন তো একবার, এত কিছু ক্লু পেয়েও কেউ কি তার ফ্ল্যাটে বা অফিসে বা পাড়ার ক্লাবে এই নথিপত্র প্রমাণ সব সাজিয়ে রেখে দেবেন যাতে তদন্তকারীরা এলেই সব হাতের কাছে একদম রেডিমেড পেয়ে যান, তাদের কোনো কষ্ট করতে না হয়? সত্যিই কি নেতারা এরকম মহৎ, বেশি খাটাতে চান না কাউকে, নাকি ইডি মহানুভব যাচ্ছি করেও এমন সময় যাচ্ছে যাতে তার মধ্যে কেউ ভয়ের থেকে আর কি বেরিয়ে আসতে পারে, এরকম আর কি মানসিকভাবে প্রস্তুত হওয়ার সময় দিচ্ছে, গুছিয়ে ফেলার সময় কিনা সেটা আবার কে বলবে? আচ্ছা, সত্যিকারের বোকা কারা বলুন তো? ইডি নাকি নেতারা নাকি আমি আপনি সাধারণ মানুষ? জানি না। আসলে সব কিছু দেখে শুনে হঠাৎ মনে হলো আর কি, এতগুলো প্রশ্ন হঠাৎ মনের মধ্যে চলে এলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কেউই যারা সত্যিকারে এই অপরাধ করেছে সে তদন্তকারীর জন্য বাড়িতে বসে আপনার পিঠে খাওয়ার মতো আপনার জন্য সমস্ত কাগজপত্র নিয়ে বসে আছি বা টাকা পয়সা বাড়িতে আমি রেখেছি, এরমভাবে তো তারা করবে না। তারা পরিকল্পিতভাবে টাকাটা সে যেখানে রাখা দরকার বাড়িতে থাকবে না, অ্যাটল থাকবে না। আবার কিছু কিছু কাগজ কি হয়, কেউ ঘরের থেকে ছাড়তে চায় না। আবার অ্যাট দ্য সেম টাইম কিছু লোক এত বড় সাহসী হয়ে যায় যে সে যেখানে রেখেছে, যেরকম পার্থ, যে কেউ জানবে না। দুরকমই হতে পারে, জানি না কীরকম, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে এজেন্সি গেলে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়াটা দেখেছি মোটামুটি একরকম হয়। তৃণমূল বলে রাজনৈতিক ষড়যন্ত্র, পুরোটা উদ্দেশ্য প্রণোদিত, আর বিরোধীরা বলে বারবার ধান খেয়ে পালালে এবার ঘুঘু ফাঁদে পড়েছে। আর যেরকম শুভেন্দু অধিকারীকে বলতে শুনলাম যে ইডি পুণ্য দিনে পুণ্য কাজ করতে বেরিয়েছে, তৃণমূল নেতাদের নাকি ব্যাগ ঠ্যাগ গোছাতে হবে। এবার শুভেন্দু অধিকারীর মতো যারা বিরোধী তারা তো এরকম কথাই বলেন, কিন্তু আজ উল্টো জিনিসটাও হয়েছে, যাকে আমরা যাই হোক আর কি মানে অন্য যেভাবেই দেখি, অন্তত জোট এফেক্ট কিছুতেই বলতে পারছি না। তার কারণ এই রাজ্যে বাঘবন্দি হোক বা না হোক, জোটবন্দি হওয়ার আগ্রহ তো কোনো রাজনৈতিক দলেরই নেই, সেটা তো এখন পরিষ্কার হয়ে গেছে। সিপিআইএম বলেছে তারা একক লড়াইয়ে তৈরি, অধীর চৌধুরী বলে দিয়েছেন একলা চলরে, তৃণমূলও বলছে সারা দেশে যা হওয়ার হোক, বাংলায় তারা একাই কাফি। তাহলে কোন জায়গার থেকে আজ অধীর চৌধুরী তাপস রায়ের পাশে দাঁড়ালেন বলুন তো? মানে সাধারণ দৃষ্টিভঙ্গির থেকে এর কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। ইডি বলছে যে অয়নশীলের ডায়েরিতে এসবির মতো ওই তাপসদা কথাটাও নাকি লেখা ছিল, সেই তাপসদার খোঁজ করতে করতেই বরানগর পুরসভার নিয়োগ দুর্নীতির সন্ধান নাকি তারা পেয়ে গেছেন। আর তারপরেই বরানগরের চেয়ারপারসন অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে একদম তাপস রায়ের বাড়িতে। এবার নর্মাল হিসেবে তৃণমূলের সঙ্গে এখানে কংগ্রেসের যে সম্পর্ক, অধীর চৌধুরীর সুরের পর তো আক্রমণাত্মক হওয়াটাই স্বাভাবিক ছিল, আক্রমণাত্মক ছিল আজ অধীর চৌধুরীর সুরটা, কিন্তু লক্ষ্য সেটা অন্যদিকে ছিল, তৃণমূল বিধায়ক তাপস রায়ের দিকে। তার আক্রমণের অভিমুখটা সম্পূর্ণ উল্টো ছিল। এবারে কি বলবেন বলুন তো? ফেলো ফিলিং, জোট এফেক্ট, নাকি সত্য কথন বলবেন? হ্যাঁ, নাকি একে অপরে যদি মানে সামনে যদি দুজনই শত্রু থাকে তাহলে এক শত্রুর পাশে দাঁড়িয়ে অন্যজনকে চাপে ফেলার চেষ্টা হিসেবে এটাকে ধরবো, নাকি এর সবকটা সম্ভাবনাই একই সঙ্গে সত্যি? তাপস রায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না।
এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই, চোরের সঙ্গ লন্ড, চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে। সঙ্গ দোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকু জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি। আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরেও, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা বুঝল। আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। সে কোনো দুর্নীতি হোক, চাকরি হোক বা আদারওয়াইজই হোক, পলিটিক্সের সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছুর জন্য আমার মোবাইলটা নিয়ে গেছে। যে রেড করেছে মানে চোর, এটা যেমন নয়, কিন্তু উল্টোটাও আছে যে তোমার গিয়ে যেখানে যেখানে রেড করেনি তারা যে চোর নয় তাও নয়। এখানে ভীষণ সিলেক্টিভ কাজ হচ্ছে, এটাই তো আমরা বলছি। আমি স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাতে এসেছি, নমস্কার জানাতে এসেছি। কোনো দলের বিষয়ে সরকারি পদক্ষেপ এ সম্পর্কে দলের মুখপাত্ররা বলবেন। আচ্ছা, আজ কি সব এরকম উলট পুরন হওয়ার দিন? সব উল্টে পাল্টে যাচ্ছে। অধীর চৌধুরীর গলায় উল্টো সুর, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চাইলেন না। এবার মানে ভাবুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বলতে চাইলেন না কার সম্পর্কে? না তাপস রায়ের সম্পর্কে, যিনি তাপস রায়ের নাম শুনলেই যে কথাগুলো না বললেও হয় সেগুলোও বলে দেন, তিনিও কিচ্ছু বলছেন না। তাকেও তো একটুখানি কাল্টিভেট করতে হচ্ছে মশাই। বেআইনি অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে একটা সময় গ্রেফতার হয়েছিলেন উত্তর কলকাতার এই তৃণমূল সাংসদ। এমনকি ভুবনেশ্বরের হাসপাতালে অনেকদিন ভর্তি থাকতে হয়েছিল। তৃণমূলের ঘরোয়া বাঘবন্দি খেলায় তাপস রায়ের তুলনায় এই একটা জায়গাতেই কি একদিন একটু পিছিয়ে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই ব্যাপারটা স্কোরটা সমান সমান হয়ে যাচ্ছে ধরে নিয়ে কি এখন জাস্ট তিনি ওয়েট অ্যান্ড সি এরকম একটা জায়গায় রয়েছেন, ওই জন্য কিছু বললেন না। বিরোধীরাও বলেন যে বরানগরের বিধায়ক তাপস রায়ের ইমেজটা কিন্তু পরিষ্কার। তার বাড়িতে আজ ইডির এই আচমকা হানা, আচমকা বলেই কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ঠিক করে উঠতে পারছেন না কি বলবেন, নাকি কদিন আগে তৃণমূল নেত্রী যেটা বলেছিলেন সেটাই তারা মাথার মধ্যে খচখচ করছে যে দলের দ্বন্দ্ব বাইরে প্রকাশ করা যাবে না, করলেই ঘচাং ফু। ওই জন্যই কি তিনি আত্মসংবরণ করলেন? অনেকেই তো অনেক কিছু করতে চান কিন্তু করতে পারেন না। এই যেরকম ধরুন, এক বাঘকে বন্দি করার ফন্দি করেছিল পুলিশ, কিন্তু সেই পরিকল্পনা আপাতত সুপ্রিম কোর্টে আজ ধাক্কা খেয়েছে। 2018 সালে দিনহাটায় গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথ প্রামাণিকের, জানেন তো। এবার সেটা নিয়েই বেশ কয়েকদিন ধরে উচাটন চলছিল, শোনা যাচ্ছিল যে কোনো সময় এখানে যখন তিনি হাইকোর্টে খুব একটা স্বস্তি পেলেন না, ধরা যাচ্ছিল যে কোনো সময় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 22শে জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। ফলে নিশীথকে আপাতত ছোঁয়া যাচ্ছে না, কিন্তু তাকে ছুঁতে না পারলেও আরেক বাঘকে কিন্তু আজ খাঁচাবন্দি করেছে পুলিশ। কীরকম বাঘ সেটা আরও ক্রমশ প্রকাশ্য হবে। তবে আপাতত যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়ার থেকে মাওবাদী নেতা সব্যসাচীকে গ্রেফতার করা হয়েছে। চারপাশে তার মানে কত খাঁচা পাতা হয়েছে দেখলেন তো। সেজন্যই তো বলছি সারা বাংলা জুড়ে না সিরিয়াসলি একদম বাঘবন্দি খেলা চলছে। আচ্ছা, একটা কথা বলুন তো, সবাই কি বাঘকে ভয়ই পায় শুধু, নাকি কেউ কেউ অন্য চোখেও একটু দেখে ডাকে? তবে সব বাঘের মধ্যে যে বাঘ এই তদন্তকারীদের সব থেকে বেশি বেগ দিচ্ছে, সেই শেখ শাহজাহানকে কিন্তু হিরোর চোখে দেখেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, যাকে রেশন দুর্নীতিতে গ্রেফতার করতে গেছিল ইডি, গিয়ে মারধর খেয়েছিল আর কি। সেই শাহজাহানকে সমাজকর্মী বলছেন প্রিয়দর্শিনী। এবার সেদিনের কর্মগুলো যদি সমাজ সেবা হয় তাহলে বলতে হবে ইডির সেবাও তারা ভালো মতোই করেছেন। গত বছর জুন মাসে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন যে শাহজাহানের কেশাগ্র ছুঁতে পারবে না কেউ। এমনি এমনি কি আর এত ভরসা কারোর ওপর হয় বলুন তো? এসব শুনেই হয়তো ইডির মনে হয়েছিল যে প্রাক্তন খাদ্যমন্ত্রী যাকে এভাবে সার্টিফিকেট দিচ্ছেন তাকে একবার টাচ করে দেখা যাক। ওই সেই সপ্তপদীতে বলেছিলেন না, টাচ করবেন না সুচিত্রা সেন, সেরকমই জ্যোতিপ্রিয় মল্লিক হয়তো বলেছিলেন যে টাচ করতে পারবে না, তাই ইডি
টাচ করতে গেছিল। শুনেছিলাম ইডি নাকি আদালতে বলেছে যে এসএসকেএমে চিকিৎসাধীন জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠি তাদের হাতে আছে, যে চিঠিতে শাহজাহানের পাশাপাশি ডাকু মানে শঙ্করাঢ্যও রয়েছে। বিপদে পড়লে যাতে এদের কাছ থেকে মানে প্রয়োজন পড়লে আর কি তার মেয়েকে পাঠিয়েছেন নাকি এই চিঠিটা, এবং তাতে বলা আছে যে প্রয়োজন পড়লে এদের কাছ থেকে সাহায্য নিতে পারে। কিন্তু বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান ওই শঙ্করাঢ্য তিনি তো আবার গ্রেফতার হওয়ার পর থেকেই সমান তালে বলে যাচ্ছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার নাকি বিরাট ডিস্টেন্স, চেনেনি না প্রায়। মহা মুশকিলের বিষয় মশাই। সেই জন্য কি তার মেয়ের প্রতিক্রিয়ার মধ্যেও একটু ফারাক ঠারাক থাকছে নাকি? জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের কাছ থেকে একটা চিঠি রিকভারি হয়েছে যাতে আপনার নাম রয়েছে, কিছু বলবেন? তাকে কোনোদিন দেখিনি, উনিও দেখেনি, যার কথা বললেন তদন্তকারী যারা আছে তাদের প্রতি আস্থা আছে, তো তদন্ত সমান হবে। আপনার নাম কেন লিখলো চিঠিতে? ভগবান জানে, কেউ বাঁচার জন্য হয়তো করতে পারে। শাহজাহানকে আপনি চেনেন? শেখ শাহজাহানকে শুনলেন তো, প্রথম দিন বলেছিলেন চেনেন না, আর দ্বিতীয় দিন বলেছিলেন কেউ হয়তো ইচ্ছে করে চিঠিতে তার নাম উল্লেখ করছে। এগুলোই বলেছেন শঙ্করাঢ্য। এবার এই সমস্ত কথা বলছেন বলেই কি তার সম্পর্কে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের ওই অ্যাজামশনটা বা অ্যানালিসিসটা একটু অন্য, একদম নীরব। নাহলে যার ডাক নাম ডাকু তাকেও তো হিরো ভাবার যথেষ্ট কারণ আছে। এই যেরকম বিরোধীরা বলছেন যে শঙ্করাঢ্য নাকি প্রভাব খাটিয়ে সরকারি কর্মীদের ভয় দেখিয়ে জলাভূমি বুঝিয়েছেন, তারপর সেই জমিতে হোটেল বানিয়েছেন। এগুলো কি কম কীর্তিকাহিনী নাকি? মানে হিরো টিরো না হলে কেউ এরকম করতে পারে নাকি? তারপরেও জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের চোখে এখন অবধি তিনি যে হিরো হতে পারলেন না, তাহলে নিশ্চয়ই তার পেছনে অন্য কোনো কারণও আছে, জানেন তো। বহুতল হোটেলটা দেখলেন, নামটা খেয়াল করেছেন? পুল সাইড ইন। বিজেপির অভিযোগ পুল ছিল, এখন আর নেই। জলাভূমি বুঝিয়েই নাকি এই বহুতল তৈরি হয়েছে। বহুতল তৈরির অভিযোগ কার বিরুদ্ধে জানেন? ইডির হাতে ধৃত শঙ্করাঢ্যর বিরুদ্ধে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। বিজেপির জোড়া অভিযোগ, বনগাঁ থানার সামনে পিডব্লিউডির জলাভূমি ছিল। ইছামতির বালি তুলে সেই জলাভূমি বোঝানো হয়, জলা বুঝিয়ে তৈরি করা হয় হোটেল, জিম সেন্টার, সুইমিং পুল। পরিবারের সদস্যদের নামে 999 বছরের লিজ নেন শঙ্করাঢ্য। জলাভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে বনগাঁয় আন্দোলনে নেমেছে বিজেপি। এটা 999 বছরের লিজ দিয়েছে। জীবনে শুনেছেন 999 বছরের লিজ হয়? কোনোদিন হয় না। উনি ক্ষমতায় ছিলেন, উনার নিজে, আসল কথা উনিই মাস্টার ছিলেন, উনিই ছাত্র ছিলেন, উনিই পরীক্ষা দিয়েছেন, উনিই খাতা লিখেছেন, উনিই রেজাল্ট বার করে দিয়েছেন ফার্স্ট। শঙ্করাঢ্য এখন ইডি হেফাজতে। তার বক্তব্য শোনার উপায় নেই। আমাদের হাতে এসেছে জমির কাগজ, সংশ্লিষ্ট জমির শ্রেণী এখনও পুকুরের পার। তাও বিজেপিকেই বিধছেন বনগাঁ জেলার INTTUC সভাপতি। এরা কি হাইলাইট হতে চায়? এরা কি চাই? আমি একটু হাইলাইট হব, কিছু বলবো, বললেই আসবে। বিজেপি যাই করুক, জলাভূমিটা গেল কোথায়? আমি এই বছর কাউন্সিলর, আগে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না। এভাবে কি অতীত এড়ানো যায়? দেখেছেন তো কত লোক কত কিছু খেয়ে কীভাবে হজম করে নেয়। আজকাল নদীর মাটি, বালি, পাথর, কয়লা সব নাকি লোকজন খেয়ে হজম করে ফেলছে। সেখানে তো একটা জলাভূমি, চারপাশে তো খাই রোগ বাড়ছে বলেই কি আম জনতার খাওয়া না খাওয়ার হিসেবটা কেউ রাখছে না। এ রাজ্যে মিড ডে মিলে কেন্দ্রীয় অনুদান বন্ধ হয়েছে। বিজেপি বলছে মিড ডে মিলের টাকা বিভিন্নভাবে খরচ হয়েছে, কিন্তু রাজ্য সেই হিসেব মেলাতে পারছে না। হিসেব মেলাতে পারছে না বলে হিসেব দিতে পারছে না, আর হিসেব দিতে পারছে না বলে টাকা বন্ধ রয়েছে। এবার বিজেপি সাংসদ, দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তিনি আবার বলছেন রাজ্য সরকার নাকি হাতের লক্ষ্মী পায়ে ঠেলছে। তাই শিক্ষার খাতে প্রায় 1,500 কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ হাতছাড়া হতে বসেছে রাজ্যে। ভাবুন তো, যে রাজ্যে এরকম টানাটানিতে চলছে, টানাটানির সংসার, সেখানে 1,500 কোটি টাকা হাতছাড়া হওয়া, এটা তো অনেকটা একমাত্র বড় লোকের বাউন্ডুলে ছেলেরা করতে পারে। এটা রাজ্যের ক্ষেত্রে
খাটে কি? রাজ্য সরকারের হিসেব হচ্ছে যে গত 1 বছরে 80টারও বেশি কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসছে, আর তার মধ্যেই নাকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিনিধিরাও ছিলেন। তারা এই রাজ্য ঘুরে দিল্লিতে রিপোর্ট জমা দিয়েছেন। এবার সেই রিপোর্টেই নাকি লেখা রয়েছে বাংলার বহু সরকারি স্কুলে পরিকাঠামো আছে কিন্তু তা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। বহু স্কুল আছে এরকম যেখানে কম্পিউটার আছে কিন্তু পড়ুয়ারা টাইপটুকু করতে শেখেনি, কারণ শেখানোর লোকই নেই। যে রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় আর অযোগ্যরা স্কুলে পড়াচ্ছেন, সেই রাজ্যের এরকম হাল দেখে নাকি কেন্দ্রীয় প্রতিনিধিরা অবাক হয়েছিলেন। এটা তাদের অবাক হওয়াটাও আমাদের অবশ্য অবাক করছে। পুরো 4-5টা খতিয়ে দেখলে তারা হয়তো আর অবাক হতেন না, তবে তারা আরও অবাক হয়েছেন নাকি কিছু কিছু স্কুলের পড়ুয়া খালি পায়ে আসছে দেখে। আচ্ছা, অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো শিক্ষাও তো মৌলিক অধিকার, তাহলে বাংলার পড়ুয়াদের মৌলিক অধিকার রক্ষার দায়টা শুধু রাজ্যের ঘাড়ে থাকবে কেন? এবার সেখানেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের টাকা নিতে রাজ্যের নাকি আপত্তি রয়েছে। পিএমশ্রী প্রকল্পে 27,360 কোটি টাকার মধ্যে কম বেশি 1,000 কোটি টাকার মতো রাজ্যের প্রাপ্য। এবার একইভাবে আরও অনেকগুলো প্রকল্প রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য PM উষা প্রকল্প রয়েছে, সেখানেও নাকি অন্তত 500 কোটি টাকা রাজ্যের পাওনা, মোট 1,500 কোটি। এবার সেই 1,500 কোটি টাকা পড়ে রয়েছে কিন্তু রাজ্য নিতে চাইছে না। কারণ দেখুন, কেন্দ্রের ওই যে সমঝোতাপত্র, কেন্দ্রের সঙ্গে যে সই-সাবুত করতে হয়, তাতে নাকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সই করছেন না, এবং তার ফলে ওই টাকাটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, রাজ্যে আসছে না। সুভাষ সরকারের ধারণা যে সর্বোচ্চ স্তর থেকে অনুমোদন নেই বলেই হয়তো কেন্দ্রের টাকা হাত পেতে নিতে পারছেন না ব্রাত্য বসু। আর আমরা বুঝছি কে কেন কি নিচ্ছেন না সেটা জানি না, কিন্তু যদি শিক্ষা প্রতিমন্ত্রীর কথা ঠিক হয়, আমাদের রাজ্য কিছু টাকার থেকে বঞ্চিত হচ্ছে, যে টাকাটা এই টানাটানির বাজারে অন্তত কিছু পড়ুয়ার বা কোথাও গিয়ে কোথাও শিক্ষা পরিকাঠামো, মানে সোজা কথা আপনার আমার কাজে কিছুটা হলেও সাহায্য করতে পারে। আটকে আছে মানে শিথিলতা, কোনো মানে কাজ করার আগ্রহ নেই এই ব্যাপারে, যে এটা হয়ে গেলে বোধহয় আবার কেন্দ্রীয় সরকারের নাম বেড়ে যাবে। যে শিক্ষামন্ত্রীকে জানিয়েছি, তিনি বলেছেন যে আবার কথা বলছি। ওগুলো আমাদের রাজ্য সরকারের বিবেচনাধীন। সরকারকে ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকারকে টাকা দেবেন, এটা অঙ্গরাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মৌ হওয়ার দরকার কি? এমনিতে দিতে পারেন। তার মানে কোথাও এক ধরনের ইম্পোজিশন, এক ধরনের আধিপত্যবাদের ব্যাপার আছে। এই আধিপত্যবাদটা ঠিক নয়। একটা দেশের সরকার তার বিভিন্ন রাজ্যের জন্য প্রকল্পগুলো দেয়, জানি না মানে কোন কারণের ভিত্তিতে তারা সই করেননি। বাস্তবিক জ্ঞানের অভাব এবং যেটা করা প্রয়োজন সেইটা সম্পর্কে সম্যক ধারণা নেই, মানে শিথিলতা, কোনো মানে কাজ করার আগ্রহ নেই এই ব্যাপারে, যে এটা হয়ে গেলে বোধহয় আবার কেন্দ্রীয় সরকারের নাম বেড়ে যাবে। যে কেন্দ্রের সরকার শিক্ষা দপ্তর যারা মিড ডে মিলের ন্যায্য পাওনা দেয় না, যে কেন্দ্রীয় সরকার যারা বাংলাকে সবসময় বঞ্চিত করে, যে কেন্দ্রের সরকারের শিক্ষা দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রীর রেকমেন্ডেশনে কল্যাণী রেমসে বিজেপির বিধায়কদের বাড়ির লোকেরা বিনা পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পায়, তাদের মুখে এই ধরনের নীতির কথা শুনতে আমরা রাজি নই। দেখুন, চাপানোতর তো থাকবেই, যা বলবেন যে কোনো ক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকার কিছু বলে রাজ্য সরকার উল্টো বলবে, আর রাজ্য সরকার বললে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ওই একই ধরনের বক্তব্য শুনতে পাবেন। পদ্মা ঘটনা হচ্ছে যে কোথাও গিয়ে হয় হিসেব নেই সেই জন্য টাকা আসছে না, কোথাও ইচ্ছে নেই সেই জন্য টাকা আসছে না। এবার ইচ্ছে নেই বলে কেউ টাকা নিচ্ছে না নাকি কারোর দেওয়ার ইচ্ছে নেই, এই গোটা বিষয়টা না চিরকাল এমন রাজনৈতিক গোলযোগের মধ্যে ঘেঁটে যায়, আমরা বুঝতেই পারি না আলটিমেটলি আমরা কেন হাতে পেন্সিল নিয়ে বসে থাকি। সুভাষ সরকার বললেন, শুনলেন তো, কারোর নির্দেশ পাননি বলেই নাকি কেন্দ্রের সমঝোতাপত্রে সই করতে পারেননি ব্রাত্য বসু। এটা ব্রাত্য বসুকে জিজ্ঞেস করলে তিনি আবার এমনিতে তো ওই নাট্যকার ভদ্রলোক প্লাস অত্যন্ত বড় অধ্যাপক, বাগ্মী লোক, জটিলভাবে একটা কিছু দাঁড় করাবেন যে জিনিসটা আপনি কখনো সহজভাবে বুঝে উঠতে পারবেন না। কিন্তু আরেকবার জানেন তো, এইটা শোনার পর আপনাদের একটা জিনিস তো মনে হবে যে গোটা জায়গাটায় সহজ সরল বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। জটিল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে
কেউ সহজভাবে ভাবতে যাচ্ছে, কিন্তু জটিল হয়ে গেলে কি হবে তার প্রস্তুতি মনের মধ্যে থাকছে না, নাকি ইচ্ছা করেই গোটা ব্যাপারটা হচ্ছে জানি না। আরেকবার মনে হচ্ছিল যে যে নির্দেশের কথাটা শুনে, এই নির্দেশ ব্যাপারটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। নির্দেশ পেলেই তাহলে হয়তো কেউ হিসেব দিয়ে দিতে পারে, তাহলে বিভিন্ন টাকা পয়সা আসতে পারে। আবার নির্দেশ পেলেই হয়তো বিভিন্ন অনিয়মগুলো থেমে যেতে পারে, সে আবাস বলুন বা 100 দিনের কাজ বলুন, তাহলে টাকা পয়সা আসতে পারে। আবার যদি কারোর মনে হলো ওপর থেকে নির্দেশ দিয়ে দিল, তাতে হিসেব পেলো না পেলো কী এলো গেল, আর টাকা পয়সা চলে আসতে পারে। সবটাই নির্দেশ, আর নির্দেশের পেছনে আসল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইচ্ছেটা। কে কীরকম করতে ইচ্ছে করছেন, কার কি উদ্দেশ্য, কার কি মানসিকতা, সেটাই তো এই নির্দেশের মধ্যে প্রতিফলিত হয়। ঠিক যাক, কিন্তু নির্দেশ শব্দটা খুব ইন্টারেস্টিং। আজকে নির্দেশটা মনে হচ্ছে বেশ বড় করে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করার দরকার। নির্দেশ শব্দটা এই ধরুন সন্দেশখালির থেকে যদি আরেকবার বলি, যেখানে ওই বাঘ ধরতে গেছিল ইডি কি বলেছে যে বাঘের নির্দেশেই নাকি তাদের ওপর আক্রমণ হয়েছে। তারা ওখানে গেছিল, তারপর তারা সেখান থেকে ফোন করেছিল ওই বাঘকে, মানে শেখ শাহজাহানকে। শাহজাহান যখন জেনেছেন ইডি এসছে, তারপরে নাকি তার মোবাইলটা বন্ধ করে দিয়েছিলেন, তারপর দ্বিতীয় মোবাইল থেকে নাকি 28খানা ফোন করেছিলেন। মানে এগুলো ইডি সব আদালতে জানিয়েছে আর কি। এবং তাদের ধারণা ওই 28টা ফোনে মানে 28 রকম বা 28টা নির্দেশ গেছিল, যা শুনে এই লোকজন সব ভিড় করে তার সাঙ্গপাঙ্গরা এসে পিটিয়ে তাড়িয়ে দিয়েছিল ওই তদন্তকারীদের আর তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে। এবার তারপর যে পুলিশ অফিসার তিনি গেছিলেন ওই সরবেরিয়ায় গোলমালের খবর পেয়ে, তিনি ফিরে এসে সেই এসআই তিনি একটা এফআইআর করেছিলেন আর কি। সেই এফআইআরে কিন্তু লেখা আছে এটা যে প্রায় 1000-1.5 লোক তারা ইডি আর সিআরপিএফকে ঘিরে ফেলেছিল। কিন্তু তারপর ভেবে দেখুন এতগুলো লোক, যেটা পুলিশও গিয়ে দেখেছে আর কি, 1000-1.5 বা 1-2 যাই হোক 1000-এর ওপরে লোক, এত লোক তারা ঘিরে ফেলেছিল, তারা মারধর করেছে, এগুলো সব দেখেছে। কিন্তু তদন্তকারী অফিসার লিখেও ছিলেন সেটাতে ওসির সইও আছে। কিন্তু তারপরেও 7 দিন হয়ে গেল, খুঁজে পেয়েছে কজনকে? মাত্র 2 জনকে। আর 7 দিনের মধ্যে বাঘকে তো খুঁজেই পাননি, ছেড়েই দিন। কিন্তু এইটা 2 জনকে খোঁজার মধ্যে আপনাদের এটা মনে হবে না যে এই এত খুঁজে এই মাত্র 2 জনকে পাওয়া? তার আগে কতগুলো নির্দেশ এসছে দেখুন। রাজ্যপাল নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের কর্তাদের বা মুখ্য সচিবকে ডেকে যে এই ইমিডিয়েট ধরো। রাজ্য পুলিশের ডিজি বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন যারা যারা এই সমস্ত করেছে কেউ পার পাবে না। এত নির্দেশ, কিন্তু তারপরে দেখুন নির্দেশের ফল মাত্র 2 জন। আমার স্বামী তো অসুস্থ, আজ 15 দিন মতো বাইক থেকে পড়ে বাড়িতে আছে। উনি কাজে যাবে বলে, অসুস্থ বলে যেতে পারে না, বাড়িতে আছে, ডাক্তার দেখাবে বলে সকালবেলা বার হয়েছে বাড়ির থেকে, সেখান থেকে নিখোঁজ। উনি ওই যুক্তই ছিল না, উনি গাড়িতে বেরিয়ে গেছে, কাজ এরকম গাড়িতে যায়, যখন ওইসব ওদিকে হচ্ছে উনি তখন ভাত খাচ্ছে, আমি রান্না করে দিয়েছি, ভাত খাচ্ছে। পুলিশ যখন এটা বলছে তুমি বিশ্বাস করবে, আসল অপরাধীকে পাহারা দিচ্ছে এবং অন্য কাউকে ধরে তোমাকে সংখ্যা দেখাচ্ছে। এই গুজরাট পুলিশ হোক আর উত্তরপ্রদেশের পুলিশ হোক আর দিল্লি পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক আর রাজ্যের পুলিশ হোক, এই ধরনের এই সব ডিআইজি, এসপি, ডিজি এই ধরনের লোকজনকে অ্যাপয়েন্ট করা হচ্ছে যারা আইনের চোখে কীভাবে ফাঁকি দেবে। এইসব দেখে যদি আপনার মতো সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন ওঠে যে পুলিশ কি বাঘ চেনে না, তাহলে আমাদের দোষ দেওয়া যায়? বলুন তো, কে আসল আর কে নকল? এই দ্বন্দ্বটা শুধু তো ইডি, সিবিআই, পুলিশ এর মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা বাংলার মানুষই কিন্তু এখন এই দ্বন্দ্বে ভুগছে, আসল আর নকল। কি খাচ্ছেন? ঝাড়খণ্ডের সেই ছাগল নাকি বাংলাদেশের সোনালী মুরগি? মাংসেরও আসল নকল? ঠিকই ধরেছেন, অসাধু ব্যবসায়ীদের চক্করে মাংসের মান নিয়েও প্রশ্নচিহ্ন মালদায়। বাংলাদেশ থেকে চোরাই মারফতে সোনালী মুরগি আসে এবং বিভিন্ন মার্কেটে ছড়িয়ে পড়েছে, এবং আমরা পুরনো দোকানদার আমরা খুব এতে পড়েছি কি আমরা কোনটা আসল কোনটা নকল দাম কম বলে বিক্রি করছে।
পাঠার মাংস আর ওই রাম ছাগল মুরগি, যেমন রাম ছাগল যেমন আসছে বিহার টিহার থেকে আসছে, এসে দিয়ে ঝাড়খণ্ড থেকে দেশি বলে চলিয়ে দিচ্ছে। ঝাড়খণ্ড থেকে কারা নিয়ে আসছে মাংস আলাদা? হ্যাঁ, মাংস আলাদা। কি নিয়ে আসছে? রাম ছাগল, তো ওইটা তো ওদের বেশি লাভ। কাতার বিশ্বকাপের মেনুতে ঠাঁই পেয়েছিল ব্ল্যাক বেঙ্গল গোটের হরেক রান্না, অথচ বাঙালির হাতছাড়া ব্ল্যাক বেঙ্গল গোটের সুস্বাদু মাংস। এমন অবস্থা খরচ করেও মিলছে না, পাতে পড়ছে ঝাড়খণ্ডের রাম ছাগলের মাংস। নড়ে চড়ে বসেছে চেম্বার অফ কমার্স। আমাদের রাজ্যের যে ছাগল আছে, মানে কালো ছাগল যেটাকে বলা হয়, কালো, সেইটাকে ব্যবহার করার, সেটাকে বিক্রি করার জন্য আমরা ব্যবসায়ীদের কাছে অনুরোধ রেখেছি। কারণ বাংলাদেশ থেকে মুরগি যদি বৈধ পথে আসে তাতে আমাদের কোনো আপত্তি নেই, যে অবৈধ পথে আসে সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করা, এবং প্রশাসনের দরকার হলে প্রশাসনের হেল্প আমরা নেব। ব্যবসায়ীদের সচেতন করার জন্য রাস্তায় প্রশাসন। এবারে চাষিরা যারা ব্যাপারী তারা তো ওই শঙ্কর ছাগলটাই বেশি, মানে যেহেতু ওটার প্রোডাকশন কস্ট কম, ওটাকেই বেশি বিক্রি করে তারা লাভ করছে। অবৈধ মানুষ যদি পালন করে, চাষি যদি পালন করে, আমরা তাকে অ্যাওয়ারনেস করতে পারি। অবৈধ সেভাবে তো বলা যাবে না। মানুষ যে প্রতারিত হচ্ছে তার কি হবে? ওই যখন বলছিলাম না যে বারান্দায় এসে হাত টাত নাড়ছেন মন্ত্রী সুজিত বসু, সেটা আসলে সিগন্যাল ছিল, ঠিক সিগন্যালই আর কি, যে এরপরে ইডিরা বেরিয়ে যাবেন। সত্যি ইডির আধিকারিকরা তারপর বেরিয়েও গেছেন, ফলে ওখানে হাত নাড়াটা তার অনুগামীরা দেখেছেন, আশ্বস্ত হয়েছেন। পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তছরূপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্য এনকোয়ারি করছে। আমি বলি এনকোয়ারি করুন। আমি আজকে সবার সামনে, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ 1 পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তার। পলিটিক্সে 45 বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে। 45 বছর রাজনীতিতে সুজিত বোস 10 বার ইলেক্টেড হয়েছে, 6 বার কাউন্সিলর, 4 বার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং 1 বার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে। যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন, আমি শুনেছি 2-1টা জায়গায় যে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই, ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে রাখুন, শীতের পোশাক, জেলে যেতে হবে। আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো, কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্যে, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু তারপরে আমি তো ফিরছি। আমি বলে দিতে চাই, ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফকে ধাক্কা দাও, কাউকে বলিনি। আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে। আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। ও যেটা আজকে করেছে শ্রীভূমিতে, কালকে মেদিনীপুরও সেটা হবে, এটা একটু ধৈর্য ধরুন, প্রমাণ দিয়ে দেব। আর ওদিকে যার হাত নাড়ায় ওই তার অনুগামীরা এসছিলেন, অর্থাৎ শেখ শাহজাহানের অনুগামীরা তার নির্দেশে তার অঙ্গুলি হেলনে এসছিলেন, তাকে তো আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক বাঘ চারপাশে, কিন্তু কে যে কীরকম বাঘ, কোনো বাঘের এলাকায় গিয়ে কেউ নিশ্চিন্তে চলে আসতে পারেন, কোনো এলাকায় গিয়ে আক্রান্ত হন। গোটা ব্যাপারটার মধ্যে এই বললাম না, আসল নকলের দ্বন্দ্ব চলে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। আর এ রাজ্যে তো শুধু দেখলেন বাঘ নয়, ছাগল মুরগির মধ্যেও কোনটা আসল কোনটা নকল সেটাও বোঝা যাচ্ছে না। আসল নকল চেনাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। কি দিনকাল পড়লো বলুন তো। এরপর না সুন্দরবনের ওই আসল রয়্যাল বেঙ্গল টাইগার আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। চারপাশে যেভাবে লোকে বাঘ সাজছে বা সাজাচ্ছে, তাতে সত্যিকারের বাঘের তো লজ্জা শরমে ডুবে যাওয়ার কথা। কে জানে ওই মই পিঠে হানা দেওয়া ব্যাঘ্রাচার্য, তিনি যদি জঙ্গলে ফিরতে পারেন বা ফিরে যান, সেখানে গিয়ে যখন জাত ভাইদের সঙ্গে দেখা হবে, কি রিপোর্ট দেবেন বলুন তো তিনি এই জায়গাটাকে নিয়ে।